সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। চতুরঙ্গ চারুকলা শিক্ষক নিবন্ধন কোচিং সাতক্ষীরা সদর সাতক্ষীরা 19তম শিক্ষক নিবন্ধন চারু ও কারুকলা। আলোচ্য বিষয় শিল্প মাধ্যম, শিল্প উপকরণ ও কর্মকৌশল, রং। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ক্লাসটি বাংলাদেশের যে প্রান্ত থেকে 19তম শিক্ষক নিবন্ধন চারু ও কারুকলা শিক্ষক হতে চাওয়া শিক্ষক প্রত্যাশী বা নিবন্ধন প্রত্যাশী ভাই ও বোনেরা এবং আমার ছাত্রছাত্রীরা সকলকে জানাই চতুরাঙ্গের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিবন্ধন সিলেবাস অনুযায়ী শিল্প মাধ্যম, শিল্প উপকরণ ও কৌশল থেকে হওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। তার মধ্যে রং হলো একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক। এই টপিক থেকে আপনি পরীক্ষাতে মিনিমাম 5 মার্ক পাবেন। মিনিমাম 5 মার্ক আপনি এই রং থেকে পাবেন, শুধু রং থেকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন 200 মার্কের পরীক্ষার মধ্যে সাধারণত সাবজেক্টিভ বিষয়কে যতটা গুরুত্ব দেওয়া হয়েছে সেই বিষয়টিকে সামনে রেখে আমরা আমাদের কোর্সটিকে সুন্দর করে সাজিয়েছি। পরীক্ষা সার্কুলার হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ নিয়োগের নিয়োগ দেওয়া পর্যন্ত, অর্থাৎ আচ্ছা এই বিষয়টা বন্ধ করতে হবে, এটা ওইভাবে চালালে হবে না। আচ্ছা 1 মিনিট। আচ্ছা ওইটা ওইভাবে চালান। ওকে, যে কথা বলছিলাম, সার্কুলার হওয়ার আগ পর্যন্ত আপনাদের কোর্স ফি থাকছে মাত্র 2050 টাকা এবং সার্কুলার প্রকাশিত হওয়ার পরে এই কোর্সটি হবে সাধারণত 3500 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যারা দেখছেন অনেকে ভাবছেন হয়তো সার্কুলার দিবে তারপরে ভর্তি হবেন, কোচিং করবেন, কিন্তু এটা একেবারেই ভুল সিদ্ধান্ত। আগে থেকেই চারুকলার প্র্যাকটিস, যেহেতু প্র্যাকটিক্যাল ব্যাপার, আপনার তথ্যের ব্যাপারটা 2-3 মাসে কভার হলেও কিন্তু আপনার প্র্যাকটিক্যাল বিষয়টা 2-3 মাসে কভার হবে না। এই জন্য আপনাকে এখন থেকে প্রিপারেশনটা নিতে হবে। তথ্য বিষয়টা পাস করার পরে আপনি কিন্তু ঠিক প্রাইমারি লেভেলের মতো, সরকারি হাই স্কুলের নিয়োগের মতো ভাইভাতেই আপনাকে পারদর্শিতা দেখাতে হবে যে আপনি চারুকলার ব্যবহারিক অংশে কতটুকু দক্ষতা সম্পন্ন। এজন্য আগে থেকেই সাবজেক্টিভ বা ব্যবহারিক এই বিষয়টি এখন থেকেই প্রিপারেশন নেওয়া অত্যন্ত জরুরি। যারা একেবারেই পারেন না, বোঝেন না, যারা চারুকলা নিবন্ধন নিয়ে বিশেষ বিভ্রান্তির মধ্যে আছেন, এই কনফিউশন গুলো কাটানোর জন্য আপনাদের চতুরাঙ্গ চারুকলা শিক্ষক নিবন্ধন কোচিং সহায়তা করছে। আচ্ছা, আমাদের আজকের আলোচনার বিষয় থাকছে রং। রং নিয়ে আমরা আজকের ক্লাসটি সাজিয়েছি। রং নিয়ে আরো বিস্তারিত কথা বলবো যখন রিভিশনে যাব। আমরা প্রাথমিকভাবে এই বিষয়গুলো উপস্থাপন করছি। দেখুন, আমরা কোন রংটি, আচ্ছা 1 মিনিট। আমাদের প্রথম প্রশ্ন, কোন রংটি তৎসম শব্দ? দেখুন, এখানে ব্যাখ্যা হলো সাধারণত সকল রঙের নাম হচ্ছে ফার্সি শব্দ, যেমন লাল, সবুজ, সাদা। তবে ম্যাজেন্টা, ইতালি, নীল তৎসম, কালো, দেশি, বেগুনি হচ্ছে তদ্ভব। এখানে ম্যাজেন্টা কালারটি নিয়ে অনেকের অনেক মতামত থাকতে পারে। দেখুন, কোন রংটি তৎসম শব্দ? উত্তর হবে কিন্তু নীল রং। উত্তর হবে নীল রং। এখানে ম্যাজেন্টা বলতে লালচে গোলাপি বা লালচে বেগুনিকে বোঝানো হচ্ছে। ম্যাজেন্টা বলতে কোনটা? লালচে বেগুনি বা লালচে গোলাপি কালারকে বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপরে আসুন, সবুজ রঙের অন্তর্নিহিত অর্থ কি? সবুজ রঙের অর্থ কি? পৃথিবীতে আমরা যে সকল বর্ণ দেখি, আর একটা কথা বলতে ভুলেই গেছি যে রঙের আরেক নাম কিন্তু বর্ণ। পরীক্ষায় আসতে পারে বর্ণ কত প্রকার, তখন কিন্তু
আপনারা সেই বাংলা সাবজেক্টের মতো বাংলার যে গ্রামার রয়েছে তার মতো করে বর্ণকে ভাববেন না। এটা হলো বর্ণ হচ্ছে রঙের আরেক নাম। সবুজ রঙের অন্তর্নিহিত অর্থ কি? রেপটা একটু পড়তে অসুবিধা আছে, যারা রেপটা পড়েনি এটা বুঝে নেবেন আপনার। সবুজ রঙের অন্তর্নিহিত অর্থ হচ্ছে অন্যের বেদনায় ব্যথিত। দেখুন, পৃথিবীতে যতগুলো রং আছে প্রত্যেকটি রঙের আলাদা আলাদা অর্থ আছে। পৃথিবীতে কোটি কোটি মানুষের কোটি কোটি পছন্দ, কোটি কোটি রং পছন্দ, এক একজনের এক এক রকম রং পছন্দ। যার যার মানসিকতা অনুযায়ী বা সময় অনুযায়ী এই পছন্দের ভিন্নতা ঘটে। তো সে বিষয় হচ্ছে যে প্রত্যেকটি কালারের যে অন্তর্নিহিত যে অর্থ রয়েছে সেই অর্থগুলো কি কি আমরা একটু দেখে নিই। লাল হচ্ছে উত্তেজনা, বিপদ বা আকর্ষণ। নীল কালারের অর্থ কি? প্রশান্তি বা গভীরতা। হলুদ রঙের অর্থ কি? আনন্দ, উল্লাস বা উৎফুল্লতা। সাদা রঙের অর্থ কি? শান্তি, পূর্ণতা, পবিত্রতা। কালো রঙের অর্থ কি? শোক, তাপ, দুঃখ, বিপদ। তাই না? দেখবেন কালো রংটা সম্পর্কে আপনারা বিশেষ পরিচিত, কারণ কালো রংটা হচ্ছে বিভিন্ন শোক দিবসে বা দুঃখময় দিনগুলোতে কালো রঙের পোশাক পরা হয়। এটা হয়তো বা বিভিন্ন আপনারা গুরুত্বপূর্ণ দিবসগুলোতে দেখেছেন, যেগুলো শোক দিবস হিসেবে পালিত হয় এরকম টাইপের দিবসে শোক, তাপ, দুঃখ, বিপদ এই ধরনের বিষয়গুলোতে সাদা এই সরি কালো রং ব্যবহার করা হয়। সবুজ রং যৌবন, চির নবীনতাকে বোঝায়। লাল হচ্ছে বীরত্বকে বোঝায়। লাল যেটা উজ্জ্বল লাল যেটা সেটা বোঝা যাচ্ছে বীরত্ব, আর যেটা হালকা লাল সেটা হচ্ছে অহংকার। এই জন্য রং দেখেও মানুষের আহ রঙের যে পছন্দ, এই পছন্দ দেখেও মানুষের মানসিকতা বিচার করা যায়। যার যেমন পছন্দ সে সেই ধরনের কাপড় পোশাক আশাক পরে। আর এ থেকে বোঝা যায় যে ওই যে রঙের অর্থ অনুযায়ী তার মানসিকতা কেমন, অনেকটা বিবেচনা করা যায়। সম্পূর্ণ বোঝা যায় না, তবে অনেকটা বিবেচনা করা যায়। সিন্দুর সন্ধ্যার আকাশের মতো। সে সিন্দুর যে রংটা রয়েছে সেটা হচ্ছে অর্থ হলো ভালোবাসা। সবুজ মলিন, দুঃখ, অন্যের বেদনায় ব্যতীত। রক্তিম ভোরের আকাশ, আশা প্রসন্নতা। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, আমরা এরপরে রয়েছে কি রক্তিম। রক্তিম বা ভোরের যেটা রক্তিম, যেটা রক্তের মতো যে রংটা সেটা হচ্ছে আশা বা প্রসন্নতা। ধূসর যে রংটা সেটা হচ্ছে ধৈর্যকে বোঝায়। আর বেগুনি ঈর্ষা, লোলুপতা। ঈর্ষা বলতে সাধারণত কারো সম্পদ, ধন সম্পদ দেখে আপনি মানে সামলাতে পারছেন না বা অহংকার করছেন, এই ধরনের ব্যাপার। ঈর্ষা বা হিংসা। এরপরে হলো 3 নাম্বার, আলোর বিভিন্ন আকৃতির তরঙ্গ দৈর্ঘ্যকে কি বলে? আলোর বিভিন্ন আকৃতির তরঙ্গ দৈর্ঘ্য কি বলে? রং বলে। ব্যাখ্যা হচ্ছে সোজাসাপটা ভাষায় রং হচ্ছে আলোর বিভিন্ন আকৃতির তরঙ্গ দৈর্ঘ্য। সূর্যই সূর্যই সকল আলোর উৎস, এবং আজ থেকে প্রায় 300 বছর আগেই আহ মানুষ জেনেছে পৃথিবীর সকল রঙের উৎস এই সূর্যের আলোতেই। একটা জিনিস বিচার করুন বা একটা জিনিস ভাবুন, এটা হবে ভাগেই হয়ে গেছে, এটা হবে আগেই। এটা আগে। আচ্ছা, একটা জিনিস ভাবুন, দিনের বেলা সূর্যের আলো থাকে বলেই কিন্তু আপনি রংকে চিনতে পারেন, কিন্তু রাতের অন্ধকারে কি আপনি কোন রঙকে চিনতে পারেন? নিশ্চয়ই না। তাহলে সূর্য ছাড়া কোন রংকে কল্পনা করাই ব্যর্থ। 4 নম্বর প্রশ্ন, রঙের মূল উদ্দেশ্য হচ্ছে চিত্রের প্রকাশময়তাকে যতটা সম্ভব
সফল করা। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মাতিস। ব্যাখ্যা হচ্ছে বিখ্যাত চিত্রশিল্পী মাতিস রং সম্পর্কে বলেছেন যে রঙের মূল উদ্দেশ্য হচ্ছে চিত্রের প্রকাশময়তাকে যতটা সম্ভব সফল করা। রঙের সাথে আলোর নিবিড় সম্পর্ক রয়েছে। আলোর মধ্যেই যত রং এর খেলা। তাই আলোর পরিবর্তনের সাথে রঙের পরিবর্তন ঘটে। আমরা সাধারণত সূর্যের আলোতে যদি সূর্যের আলোকেই আমরা বিচার করে রংকে বিচার করি, তাহলে সকালবেলা যখন আপনি প্রকৃতি দেখবেন তখন একরকম, দুপুরে প্রখর প্রখর রোদে যখন সূর্য লম্বভাবে কিরণ দেয় সে সময় প্রকৃতির একরকম রূপ। আবার যখন সন্ধ্যাবেলা অর্থাৎ গোধূলি সময়ে, অর্থাৎ গোধূলি মানে হচ্ছে সন্ধ্যা এবং বিকালের যে মিলন হয় সেই সময়টা। তো এই গোধূলি বেলা প্রকৃতির রং কেমন হয়? তাহলে কি হচ্ছে? সূর্য বিভিন্ন সময় তার আলোর তীক্ষ্ণতার উপরে রঙের পরিবর্তন ঘটাচ্ছে। ৫ নম্বর প্রশ্ন, শিল্পের উপাদান কয়টি? দেখুন, প্রশ্ন যদি হয় শিল্পের উপাদান কয়টি, উত্তর হবে ৭টি। শিল্পের উপাদান সাধারণত ৭টি বলে গণ্য করা হয়। রেখা বা লাইন। রেখা বা লাইন ছাড়া আপনি কিন্তু ছবি আঁকতে পারবেন না। আকৃতি, আপনি কোনো কিছু আঁকতে গেলে অবশ্যই তার একটা আকৃতি রয়েছে, একটা নির্দিষ্ট ফর্মও রয়েছে। রং, দেখুন অনুসার আর উ দুটোই রং, কিন্তু এখানে ব্যবহারটা দুই, যে ব্যবহারের ভিত্তি করে এটার পরিবর্তন ঘটে। ১ নম্বর হচ্ছে অনুসার রং, এটা সাধারণত এককভাবে ব্যবহৃত হয়। কিন্তু যখন আপনি রঙের কথা লিখবেন, রঙের, তখন তার অনুসারের একার হবে না, রস্যিকার হবে না বা কারো কার চিহ্ন হবে না। সেই ক্ষেত্রে এইখানে যেটা হবে সেটা হলো আহ তখন ওটা ব্যবহার করতে হবে। টেক্সচার, দেখুন একটা চিত্রকর্ম যখন আপনি করবেন বা একটা শিল্প সম্পর্কে আপনি সেটাকে একটা শিল্প তৈরি করবেন, তখন কিন্তু তার সেই যে সারফেসটিতে কাজ করবেন, তাই না, সেই সারফেসটা উঁচু বা নিচু কেমন সেটা তো আপনাকে অবশ্যই জানতে হবে। স্থান, কোন স্থানে শিল্পকর্মটি করবেন, স্থান নির্বাচন করা গুরুত্বপূর্ণ বিষয়। মান বা ভারসাম্য এবং গভীরতা, এই সকল বিষয়গুলো কিন্তু সম্পূর্ণটা শিল্পের উপাদান বলে বিবেচিত। ৬ নম্বর প্রশ্ন, প্রাথমিক রং কয়টি? এটা একেবারে কমন প্রশ্ন। আর এই প্রাথমিক রং আর যৌগিক রং বা যেটা মাধ্যমিক রং বলছি, প্রাথমিক রং, মাধ্যমিক রং, মাথায় রাখবেন। প্রাথমিক রং, মাধ্যমিক রং, দেখুন এখানে একটু লিখে দিই আমি। প্রাথমিক, প্রাথমিক রং, মাধ্যমিক রং। মৌলিক কালার, মৌলিক রং, যৌগিক রং। প্রাথমিক রং, মাধ্যমিক রং, মৌলিক রং, যৌগিক রং। তারপরে প্রাইমারি রং বা প্রাইমারি কালার বলা যেতে পারে। এটা ইংরেজিতেও থাকতে পারে, এটা আপনারা বুঝে নেবেন। প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার। প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার। প্রাথমিক রং, মাধ্যমিক রং, মৌলিক রং, যৌগিক রং, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার। হ্যাঁ,
প্রথম স্তরের রং, দ্বিতীয় স্তরের রং। দেখুন, এই কটা বিষয় একটু ভালো করে দেখুন। সেটা হচ্ছে এখানে প্রাথমিক রং, মাধ্যমিক রং, মৌলিক রং, যৌগিক রং, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, প্রথম স্তরের রং, দ্বিতীয় স্তরের রং। ওকে, এখানে বিষয়টি হচ্ছে এই প্রথম স্তরের রং বা মৌলিক কালার চারটি নামে পরিচিত। একটা হচ্ছে প্রাথমিক রং, মৌলিক রং, প্রাইমারি কালার, প্রথম স্তরের রং। এটা হলো চারটি, একটি কালার চারটি রং নামে পরিচিত। প্রথম পরেরটা হচ্ছে মাধ্যমিক রং, যৌগিক রং, সেকেন্ডারি কালার, দ্বিতীয় স্তরের রং। এই চারটি একবারে পরিচিত। একই রং বিভিন্ন নামে পরিচিত, এটা মাথায় রাখবেন। তারপর একটা রং আছে টারশিয়ারি রং, যেটা প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালারের মিশ্রণে ঘটে। তার মানে প্রাথমিক রং যা, মৌলিক রং তাই, প্রাইমারি কালার যা, প্রথম স্তরের রং তাই। মানে বিষয়টা হচ্ছে যে চারটাই একই। প্রাথমিক রং, মৌলিক রং, প্রাইমারি কালার, প্রথম স্তরের রং, চারটাই একই কথা। মাধ্যমিক রং, যৌগিক রং, সেকেন্ডারি কালার, দ্বিতীয় স্তরের রং, এই চারটাই একই কথা। ব্যতিক্রম হলো এই যে টারশিয়ারি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যতিক্রম। টারশিয়ারি কালারটা হচ্ছে কি প্রাথমিক রং আর মাধ্যমিক রঙের মিশ্রণে হয়। টারশিয়ারি রংটা কি হয়, মৌলিক রং আর যৌগিক রঙের মিশ্রণে হয়। টারশিয়ারি রং কিভাবে পাওয়া যায়, প্রাইমারি কালার সেকেন্ডারি রঙের মিশ্রণে পাওয়া যায়। টারশিয়ারি রং কিভাবে পাওয়া যায়, প্রথম স্তরের রং দ্বিতীয় স্তরের রঙের মিশ্রণে পাওয়া যায়। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পারছেন। পরেরটা, তো যৌগিক রং এবং মৌলিক রং এই দুইটা থেকে কিন্তু প্রশ্ন হবেই হবে, মাস্ট হবে। এরপরে দেখেন, লাল প্লাস কমলা। আমার কথা হলো, যদি আপনাদের বাসায় কালার থাকে, তাহলে যদি অয়েল পেস্টেল কালার থাকে বা ওয়াটার কালার থাকে, তাহলে এটা দেখে দেখে আপনারা প্র্যাকটিস করে নিতে পারেন। ওকে, লাল প্লাস কমলা, তাই না? যখন আমরা একসাথে মিশ্রণ করব, তখন কি হবে, লালচে কমলা হয়ে যাবে। লালের ক্ষমতা বেশি, সে আর কমলার ক্ষমতা কম, এই জন্য লালটাই হবে, লালচে কমলা। অর্থাৎ এখানে ব্যাখ্যাটা লেখা হয়নি, সরি এর জন্য। আমি এটা কপি করে এবার পেস্ট করে দিলাম। হ্যাঁ, লাল বা কমলা। দেখুন এখানে লালচে কমলা, তারপরে কি হচ্ছে, লাল কমলা বা হলুদ মিশিয়ে কি হচ্ছে, হলদে কমলা। হলুদ বা সবুজ হলুদ আর সবুজ মিশিয়ে কি হচ্ছে, হলদে সবুজ। হলদে সবুজ। তারপরে সবুজ আর নীল মিশিয়ে কি হচ্ছে, নীলচে সবুজ। নীল প্লাস বেগুনি মিশিয়ে কি হচ্ছে, নীলচে বেগুনি। বেগুনি প্লাস লাল মিশিয়ে কি হচ্ছে, লালচে বেগুনি। ওকে, এগুলো একটু মাথায় রাখবেন, এগুলো একটু পড়ে নেবেন, সুন্দর করে মুখস্থ রাখার চেষ্টা করবেন, আর এগুলো প্র্যাকটিস করবেন কালার দেখে দেখে, তাহলে আরো সুন্দরভাবে করতে পারবেন। বর্ণচক্রের উজ্জ্বল রংগুলোকে কোন রং বলা হয়? বর্ণচক্রের উজ্জ্বল রংগুলোকে কোন রং বলা হয়? উজ্জ্বল রংগুলো হচ্ছে সাধারণত উষ্ণ রং। উত্তর হবে কি, উষ্ণ রং। শীতল রং, দেখো শীতল রং কাকে বলছে, বর্ণচক্রের হালকা রংগুলোকে ঠান্ডা বা শীতল রং বলা হয়। যেমন নীল, নীলচে সবুজ, সবুজ, এগুলো মানে নীলের প্রাধান্য থাকবে এমন কালার। উষ্ণ রং কি বলছে দেখুন, বর্ণচক্রের আহ বর্ণচক্রের উজ্জ্বল রংগুলোকে গরম বা উষ্ণ রং বলা হয়, যে লাল, হলুদ, কমলা, মানে যাতে লালের প্রাধান্য থাকে, এরকম টাইপের কালার। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যেগুলো উজ্জ্বল রং, শীতল রং এবং উষ্ণ রং সম্পর্কে। আরো ডিটেলস থাকবে, সেটা রিভিশন ক্লাস থাকবে, এই ক্লাসে থাকবে না। বেনিয়া সহকলা, এখানে শতে কোন রঙের কথা বলা হয়েছে? এখানে শতে কোন রঙের কথা বলা হয়েছে? এখানে শতে হচ্ছে বলা হয়েছে, দরকার নেই এটা। শতে কোন রঙের কথা বলা হয়েছে? এখানে শতে হচ্ছে সবুজের কথা বলা হয়েছে।
অর্থাৎ বেতে কি? বেগুনি, নিতে নীল, আতে আসমানি, দন্তের সাথে সবুজ, হতে হলুদ, কতে কমলা, লাতে লাল, বেনিয়া সহকালা। ব্যাখ্যা দেখুন, নিউটন পরীক্ষা করে দেখিয়েছিলেন যদিও সূর্যলোকে দৃশ্যত বর্ণ বিভাগহীন, কিন্তু মূলত তা সাতটি বর্ণ রশ্মির সম্মিলন, যাকে আমরা বাংলায় বলি বেনিয়া সহকালা। সূর্যেতে সাধারণত এই যে বর্ণগুলো আমরা দেখি, বর্ণ বা রং দেখি, এগুলো সবাই কিন্তু আলাদা আলাদা, মানে বিভাগ, সব বিভাগহীন ভাবে জড়িত রয়েছে। এখন কথা হলো, এই এক জায়গায় আপনি এটা দেখলেন, এক জায়গায় কালার দেখলেন, এক জায়গায় কালার দেখলেন, এরকমটা না। আলাদা আলাদা যে বিভাগই রয়েছে এরকমটা না, তবে বেনিয়া সহকালাতে আমরা এর সম্মিলনটা দেখি। প্রকৃতিতে যে রংগুলো আমরা দেখি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রং, সেখানে বিভাগহীন, কিন্তু যখন এটা আমরা কি করি, রংধনুতে দেখি, অর্থাৎ রংধনু দিলে কি হয়, তখন কিন্তু এই সাতটি রং আমরা দেখতে পাই, সাতটি বর্ণ সম্মিলন আর রশ্মির সম্মিলন, যাকে আমরা বাংলায় বলি বেনিয়া সহকালা সংক্ষেপে। আর ইংরেজিতে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। ও, এখানে ইংরেজিতে এটা হবে না, ইংরেজিতে বাদ, এটা দিলাম। যে বস্তুতে সব কয়টি রঙের মিশ্রণ ঘটে তা সাদা দেখায়, আবার যে বস্তু একসাথে সবকটি রং শোষণ করে তা কালো দেখায়। দেখুন, যখন সূর্যের আলো কোনো অবজেক্টের উপরে একেবারে লম্বভাবে পড়ে, অর্থাৎ মনে করেন আপনার হাতে একটা টর্চ লাইট আছে, এই টর্চ লাইটের যে ফোকাসের যে সার্কেলটা থাকে, এই ফোকাস সার্কেলটা আপনি যেখানে ফেলবেন, সেই জায়গাটা কিন্তু, মানে মাঝখানটা কিন্তু বেশি আলোকিত হবে, মানে হাইলাইট হবে, সেই জায়গাটা কি হবে সাধারণত এই লাইটের কারণে সাদা দেখায়, সকল রঙের মিশ্রণে। আবার যে বস্তু একসাথে সব কয়টি রং শোষণ করে তা কালো দেখায়, শোষণের ফলে আলোর অভাব ঘটে, তাই কালো হচ্ছে সম্পূর্ণ অন্ধকার। এরপরে আসুন 10 নম্বর প্রশ্ন। পৃথিবীর রং ধূসর, পৃথিবীর রং ধূসর মতবাদটি কার? আদ্রিজিত। দেখুন, বিভিন্ন চিত্রশিল্পী বা যারা রং নিয়ে গবেষণা করেছেন, এমন কিছু মানুষের বিভিন্ন তথ্য, রং সম্পর্কে তাদের ধারণা, এগুলো এখানে দেওয়া রয়েছে। যদি আমরা ক্লদ মনেজ বলেছেন, রং আমার সারা জীবনের ব্যতিক্রম, সারা দিনের ব্যতিক্রম। রংটা কি? রং কি একরকম থাকে? নিশ্চয়ই সারাদিন একরকম থাকে না, এটা পরিবর্তন হয়। সারাদিনের আনন্দ, সারাদিনের যন্ত্রণা। তাহলে কি রং সারা দিনের মধ্যে আপনি কি শুধুই মাত্র দুঃখে থাকেন, নাকি শুধুই সুখে থাকেন, নাকি শুধুই একরকম মনে আপনি থাকেন? নিশ্চয়ই না। বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির কারণে আপনার বিভিন্ন মনের বিভিন্ন পরিবর্তন ঘটে। তো এই রঙেরও কিন্তু পরিবর্তন ঘটে। দেখা গেল আপনি খুব দুঃখে আছেন, তাহলে তখন কি হলো? কালো রং। ধরুন আপনি খুব, মানে আপনার খুব লোভ হচ্ছে বা আপনার ঈর্ষা হচ্ছে, তখন বেগুনি। উত্তেজনা, বিপদ, আকর্ষণ যখন হবে তখন সেটা আহ, লাল। প্রশান্তি বা গভীরতা যখন হবে তখন সেটা নীল, এটা আগে দেখেছেন। এরপরে তাহলে এক একজন এক এক রকম তথ্য এখানে দিয়ে গেছেন রং সম্পর্কে, বা মতবাদ বলতেও পারি আমরা। রং আমাকে সার্বক্ষণিক উদ্বেগের মধ্যে রাখে, এমনকি ঘুমের মধ্যেও আমাকে উদ্বিগ্ন করে তোলে। কে বলেছেন? ক্লদ মনেট। মার্ক সাগাল বলেছেন, রঙই সব, রং যখন সঠিক, সঠিক, রং সঙ্গীতের মতো স্পন্দন, সবকিছুই স্পন্দন। বাট রং, মানে রংকে সঙ্গীতের সাথে তুলনা করা হচ্ছে। যখন সঙ্গীত গাওয়া হয় তখন কিন্তু এই সারেগামা পাধানিসা, এই যে সপ্তসুর, সারেগামা পাধানি সা, সারেগামা পাধানি সা, মানে 8টা সুর এখানে আছে। আমি যদিও গান সম্পর্কে খুব ভালো বুঝি না,
তো এই 8টা সুর, এই 8টা কথা মানে সাতে সা, রে, গা, একের পর এক কিন্তু উপরের দিকে ওঠা, তাই না? এরকমটা আছে সিস্টেম আর কি। সারেগামা পাধা নিসা বলে উপরে যেতে হবে, সানি দেবা মাগা রেসা বলে নিচে আসতে হবে। তো এই যে রং ক্রমে ক্রমে উপরে উঠছে, মানে সঙ্গীতের যে সাউন্ড, এটা একের পর এক উপরে উঠছে, আবার একের পর এক নিচে নামছে। রংটাও তদ্রুপ ওরকমটাই আহ সঙ্গীতের সাথে তুলনা করেছেন মার্ক সাগাল। গাইতে বলেছেন রং হচ্ছে আলোর যন্ত্রণা ও আনন্দ। মানে দেখুন, রং হচ্ছে আলোর যন্ত্রণা বা আনন্দ। আলো যখন থাকবে তখন রংটা আপনি দেখতে পাবেন, আলো যখন থাকবে না তখন আপনি রংকে দেখতে পাবেন না, অন্ধকার দেখবেন। যদি কেউ একটি রঙের নাম উচ্চারণ করেন লাল, আর 50 জন মানুষ যদি তা শুনে থাকেন, তাহলে ধরে নেওয়া যায় 50টি লাল তাদের মনে দোলা দেবে। নিশ্চিত থাকতে পারেন তাদের একজনের লাল কখনো অন্যজনের লালের মতো নয়। জোসেফ আলবার্ট। ওকে। এরপরে পৃথিবীর রং ধূসর, আদ্রেজিত। এখানে বিভিন্ন জন বিভিন্ন ভাবে, পাবলো পিকাসোর একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে আছে রং সম্পর্কে। আমরা যখন নীল রং, আমার যখন নীল রং থাকে না তখন লাল রং ব্যবহার করি। তার মানে রং যে মানুষের ভালো লাগার বস্তু, রঙের যে পরিবর্তন, এই পরিবর্তনকে যে ধারণ করার যে ক্ষমতা, বিভিন্ন রঙের যে নান্দনিকতা, বিভিন্ন রকম নান্দনিকতা, আবেদন, এই আবেদনটা পাবলো পিকাসো খুব ভালোভাবে বুঝেছেন। এবং তার একটা সুন্দর একটা আহ রং সম্পর্কে তথ্য দিয়েছেন তিনি, যে আমার আমার যখন নীল রং থাকে না তখন লাল রং ব্যবহার করি। আচ্ছা, এই কথার মধ্যে অনেক অর্থ রয়েছে, বিভিন্ন ভাবে অনেক অর্থ রয়েছে। তো সেই অর্থগুলো এখানে বোঝার দরকার নেই, শুধুমাত্র এই সংজ্ঞাটা বা এই রং সম্পর্কে পাবলো পিকাসো যে তথ্য প্রদান করেছেন এটি মাথায় রাখলে হবে। ছবি আঁকার ক্ষেত্রে প্রাথমিক রং কোনগুলো? লাল, নীল, হলুদ। প্রশ্ন হবেই, এখান থেকে প্রশ্ন হবেই হবে। রঙের প্রকারভেদ ও তালিকা, দেখুন এখানে কি বলছে। আলোর ক্ষেত্রে আর ছবি আঁকার ক্ষেত্রে প্রাথমিক রংগুলো প্রাইমারি কালার্স এর রকম নয়। আমরা ভাবি আলোর ক্ষেত্রে প্রাথমিক রংগুলো হচ্ছে লাল, সবুজ, নীল, কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে নীলের সাথে হলুদ মেশালে সবুজ পাওয়া যায়। তাহলে কি বলা হচ্ছে, আলোর ক্ষেত্রে যখন আমরা দেখব সেই ক্ষেত্রে লাল, নীল, সবুজ হচ্ছে, সরি, লাল, সবুজ, নীল হলো প্রাইমারি বা মৌলিক কালার। কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে কি হবে? লাল, নীল আর হলুদই হচ্ছে প্রাথমিক রং বা প্রাইমারি কালার বা প্রথম স্তরের রং। তাই সবুজ প্রাথমিক রং নয়। দেখুন সবুজ কেন প্রাথমিক রং হবে না, কারণ এখানে আমরা যখন আহ নীলের সাথে হলুদটা মেশাবো, অর্থাৎ এই নীল আর হচ্ছে হলুদটা যখন আমরা মেশাবো তখন কিন্তু সাধারণত কি সবুজ রংটা আমরা পেয়েই যাচ্ছি, তাই না? সেই ক্ষেত্রে যখন মৌলিক রং মিশিয়ে আমরা একটু রং পাই তখন সেটা কি হয়? নিশ্চয়ই সেকেন্ডারি কালার বা যৌগিক রং হয়। এজন্য সবুজ রংটা কিন্তু কোনোভাবেই মৌলিক রং নয়। ছবি আঁকার জন্য মাত্র 5টি রং থাকলে একটার সাথে একটা মিশিয়ে বাকি সব রং বানিয়ে নেওয়া যায়। অবশ্যই তাই। কোন কোন রং? এই 5টা রং হলো লাল, নীল, হলুদ, কালো, সাদা। তার মানে এখানে হচ্ছে লাল, নীল, হলুদ, কালো এবং সাদা। লাল, নীল, হলুদ, কালো এবং সাদা। এই যে কালো এবং সাদা, এই দুইটা কালার হচ্ছে নিউট্রাল কালার। কারণ এই দুইটা কালার সব জায়গাতে কম বেশি করে ব্যবহার করা যায়। এই জন্য এটি আলুর মধ্যে কাজ করে। আলু যেরকম সব তরকারিতে খাটে, ঠিক তেমনি সাদা এবং কালো সব রঙের সাথে যায় বা সব অবজেক্টের সাথে যায়। কালো আর সাদা দিয়ে আলো ছায়া বোঝানো হয়। এই দুটোকে রং হিসেবে না ধরাই ভালো। তাহলে ছবি আঁকার প্রাথমিক রং কি দাঁড়াচ্ছে? লাল, নীল আর হলুদ। এটা অবশ্যই ভালো করে মাথায় রাখবেন, এখান থেকে প্রশ্ন হবেই।
প্রাথমিক রং থেকে প্রশ্ন হবেই হবে। আর দুইটা প্রশ্ন আছে। মাধ্যমিক রং কোনটি? প্রাথমিক রংগুলো একটার সাথে আরেকটা মিলে যে তিনটি রং তৈরি করে সেগুলোকে বলে মাধ্যমিক বা সেকেন্ডারি কালার। বেগুনি, সবুজ আর কমলা, লাল, এখানে এগুলো হচ্ছে মাধ্যমিক রং। কেন মাধ্যমিক রং? লাল আর নীল, দেখুন লাল আর নীল মিশাই কি পাচ্ছি? বেগুনি পাচ্ছি। লাল আর নীল মৌলিক কালার, দুইটি মৌলিক কালার মেশালেই যে রংটা আমরা পাবো সেটা হলো সেকেন্ডারি কালার, দ্বিতীয় স্তরের রং, মাধ্যমিক রং বা যৌগিক রং। চারটা কথা। এরপরে এই যে বেগুনি রং বা এই যে যৌগিক রং আর এই যে মৌলিক রং, যৌগিক আর মৌলিক রঙের মিশ্রণে যে রংটা পাবো সেইটা হচ্ছে টারশিয়ারি কালার। কি বল হচ্ছে দেখুন, নীলচে বেগুনি কোন ধরনের রং? নীলচে বেগুনি মানে বেগুনি কালারটা নীল হয়ে গেছে। কেন নীল হয়েছে? কারণ এই বেগুনি কালারের সাথে অবশ্যই নীল মেশানো হয়েছে। তার মানে নীলটা হলো কি? নীলটা হচ্ছে আহ প্রথম স্তরের রং, প্রাইমারি কালার, তাই না? বা মৌলিক রং। এই জন্য এর সাথে যখন বেগুনি রংটা মেশানো, বেগুনি রংটা কি? সেকেন্ডারি কালার, দ্বিতীয় স্তরের রং, মাধ্যমিক রং। তাহলে এই দুইটা মিলে যখন একসাথে মেশানো হবে তখন কি হবে? তখন অবশ্যই সেটা হবে টারশিয়ারি কালার। অর্থাৎ মৌলিক কালার, সহজ কথায় মৌলিক কালার এবং এই যে উম, যৌগিক কালার দুইটা একসাথে মিশালে যে কালারটা বের হবে সেটা হচ্ছে টারশিয়ারি কালার। প্রাথমিক আর মাধ্যমিক রংগুলো মিশালে যেসব রং পাওয়া যায় সেগুলোকে সেগুলোর নাম টারশিয়ারি রং। যেমন লাল প্লাস বেগুনি, এখানে লালচে বেগুনি, লাল প্লাস সবুজ, নীলচে সবুজ, হলুদ প্লাস কমলা, হলুদাভ কমলা, নীল প্লাস বেগুনি, নীলচে বেগুনি, হলুদ প্লাস সবুজ টিয়া, লাল প্লাস কমলা, লালচে কমলা। তাহলে এগুলো সবই হচ্ছে কি? এগুলো সবই হচ্ছে টারশিয়ারি কালার। আমরা ইতিমধ্যে জেনেছি রং সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এরপরে যখন রিভিশন ক্লাস হবে, সার্কুলার হওয়ার পরে, তখন এই ক্লাসটিকে আরো সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চট্টগ্রামের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন রইল। সকলের ইচ্ছা মহান সৃষ্টিকর্তা পূরণ করুন। পরিশেষে আবারও বলতে চাই, সার্কুলার হওয়ার আগে কোর্স ফি হলো 2050 টাকা এবং সার্কুলার হওয়ার পরে কোর্স ফি থাকবে 3500 টাকা। এবং প্রতি মাসে পরীক্ষার জন্য আপনাকে 100 টাকা করে পে করতে হবে। আর যারা আগে থেকে টাকা দিয়ে ভর্তি হননি বা কিছু টাকা বাকি ছিল বা এই ধরনের কম সম দিয়ে ভর্তি হয়েছেন, তাদের জন্য মাসিক বেতন মাত্র 200 টাকা। প্রতি মাসে 200 টাকা আপনি পরীক্ষা বাবদ 100 টাকা এবং 100 টাকা আপনি মাসিক বেতন দিয়ে পড়ছেন। নতুন যারা ভর্তি হবেন তাদের জন্য 250 টাকা, সরি 2050 টাকা আপনাকে এখন ভর্তি হলে 2050 টাকা ভর্তি হতে পারবেন এবং প্রতি মাসে 100 টাকা করে পে করতে হবে পরীক্ষার জন্য। আর যারা সার্কুলারের পরে ভর্তি হবেন তারা 3500 টাকা করে দিতে হবে ভর্তির জন্য এবং প্রতি মাসে 100 টাকা করে পে করবেন পরীক্ষার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।